আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইটা হচ্ছে আমাদের এরিয়া মার্কিং উইথ এক্সাম বেস এই কোর্সের সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে কোষ বিভাজনের উপরে। চলো দেখো আমাদের এখান থেকে কি কি পড়তে হবে। আমরা তোমাদেরকে অনেক আগেই বলেছি, জাস্ট হচ্ছে তোমরা এত কিছু ফলো করবে না। এখানে অনেক লেখা আছে, অনেক জায়গায় হাইলাইট করা আছে। জাস্ট তোমরা হচ্ছে আমাদের যেখানে হচ্ছে এইভাবে লাল কালি দেওয়া আছে এই জায়গাটা তোমরা ফলো করবা। ওকে, আচ্ছা খেয়াল করো। যদি প্রথমে আমরা একটু বলি, সেখানে আমাদের যে জিনিসটা আছে সেইটা হচ্ছে তোমার এই যে কোষ বিভাজন প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। এটা আমরা জানি। তবে আমাদের এখানে যে মেন জিনিসটা সেটা হচ্ছে কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন যে একটা কোষ হয় সেটাকে বলা হয় কি ভাই? নতুন কোষকে বলা হয় ডটার কোষ বা হচ্ছে অপত্য কোষ। আর যেই কোষ থেকে হচ্ছে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সর্বপ্রথম কে দেখেছিলেন এবং কোথায় দেখেছিলেন? দেখো, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডার কোষ, এটার বৈজ্ঞানিক নামটা একটু দেখে নিবা। এই কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছিলেন। এবং আরেকটা কথা আছে এইখানে, সেটা হচ্ছে কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, কোষ কোথা থেকে সৃষ্টি হবে ভাইয়া? কোষ হচ্ছে কোষ থেকে সৃষ্টি হবে, এই কথাটি বলেছিলেন বিজ্ঞানী রুডলফ ভিরশাউ। এই জায়গাটাও তোমাদের একটু লাগবে। আচ্ছা, এই ছিল বেসিক কথাবার্তা। এখন হচ্ছে হ্যাপ্লয়েড কোষ এবং হচ্ছে ডিপ্লয়েড কোষ। তোমরা জানো হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন, ডিপ্লয়েড মানে হচ্ছে 2n। ওকে, এইটুকু তোমরা জাস্ট জানলেই হবে। এখন কথা হচ্ছে, যেমন আমরা হচ্ছে মানুষ হচ্ছে ডিপ্লয়েড জীব, কারণ এখানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম থাকে। কত সেট ক্রোমোজোম থাকে? 2 সেট ক্রোমোজোম থাকে। আর যদি 1 সেট ক্রোমোজোম থাকে বা n সংখ্যক ক্রোমোজোম থাকে তাকে বলা হয় হ্যাপ্লয়েড। ওকে, এইটুকুই জাস্ট। মানুষের দেহে যে মানুষের দেহকোষ আছে এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড কোষ। আর শুক্রাণু বা ডিম্বাণু যেটা আলাদাভাবে জাস্ট শুক্রাণু অথবা ডিম্বাণু, এরা হচ্ছে অ্যান বা হ্যাপ্লয়েড কোষ। আচ্ছা, এরপর হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন প্রক্রিয়া 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মায়োসিস। ওকে, আর একটা কথা বলে রাখি ভাইয়া, এটা এরিয়া মার্কিং কোষ। এখানে হচ্ছে তোমার ক্লাসগুলো খুবই ফাস্ট হবে। আমরা জাস্ট 45 দিন চ্যালেঞ্জ নিয়েছি, যে 45 দিনের ভিতরে হচ্ছে আমরা মেডিকেলের চান্স পাওয়ার জন্য যা যা লাগে তা করবো। ওকে, তাহলে আমাদের একটু ফাস্ট আগাতে হবে। তাহলে খেয়াল করবো ভাইয়া, অ্যামাইটোসিস প্রক্রিয়া বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া, আর মায়োসিস মানে হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া। এই জিনিসটুকু একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে ভাইয়া অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা মূলত কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া বা অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। মানে একটা নিউক্লিয়াস অথবা সাইটোপ্লাজম কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই হচ্ছে সরাসরি তারা কি করে? ভেঙে অন্য একটা কোষ তৈরি হয়ে যায়। এই যে এখানে জাস্ট হচ্ছে এই প্রক্রিয়াটা দেখা হচ্ছে মাতৃকোষ। এখানে একটা খাঁজ সৃষ্টি হবে, খাঁজটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে হচ্ছে 2টা অপত্য কোষ সৃষ্টি হবে। ওকে, বা কোষ প্লেট থেকে আর কি কোষগুলো সৃষ্টি হয়। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নটা আসবে কি অপত্য কোষ থেকে? নাম্বার 1, এটা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া কাকে বলে? অ্যামাইটোসিস প্রক্রিয়াকে। নাম্বার 2, যে এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া কোথায় দেখা যায়? আদি কোষ। কি বলছি ভাইয়া? আদি কোষ, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, নীলাভ সবুজ শৈবাল এবং হচ্ছে প্রোটোজোয়া, এই সকল জায়গায় এবং হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এই সকল জায়গায় তোমরা কি দেখবা? তোমরা হচ্ছে এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনটা দেখবা। আচ্ছা, ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন প্রক্রিয়া আছে, দেখো ব্যাকটেরিয়া এবং হচ্ছে ভাইরাস এরা হচ্ছে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া। ঠিক আছে, এই যে ব্যাকটেরিয়া হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া হচ্ছে বংশবৃদ্ধি করে, এইটাও একটা অ্যামাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো। এই যে এই জায়গাটা লাগতে পারে। এক কোষী জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি ফলপ্রসূ এবং একমাত্র প্রক্রিয়া, সেটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া। এরপরে ভাইয়া মাইটোসিস প্রক্রিয়া, তোমাকে প্রশ্ন করবে মাইটোসিস প্রক্রিয়ার অপর নাম কি? সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া, অথবা কোন কোষ বিভাজন প্রক্রিয়াকে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়? এরপর চলে আসো তোমার এই যে আমাদের কোষে যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস এবং হচ্ছে সাইটোপ্লাজম দুই জায়গায় থাকে, তাই না? নিউক্লিয়াসের যে বিভাজন এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস কাকে বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। অনেকবার আসছে ভার্সিটি এবং মেডিকেল ভর্তি পরীক্ষা, অনেকবার আসছে। সাইটোপ্লাজমের যে বিভাজন এটাকে সাইটোকাইনেসিস বলা হয়। এই জায়গাটুকু লাগবে। ওকে, সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস বলা হয়। আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এই যে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নিউক্লিয়াসের সংখ্যা এবং হচ্ছে সাইটোপ্লাজমের সংখ্যা দুইটাই হচ্ছে কি ভাইয়া? সমান। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সংখ্যা সমান। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়। ঠিক আছে,
এর থেকে সৃষ্ট কোষও কি হয়, সমান হয়। এই কারণে একে সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিভাজন প্রক্রিয়া যে কোষ উৎপন্ন হবে সেটা সম-আকৃতি সমগুণ সম্পন্ন উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস তোমাদের লাগতে পারে, সেটা হচ্ছে বিজ্ঞানী তোমার স্লাইখার সর্বপ্রথম হচ্ছে ক্যারিওকাইনেসিস তোমার হচ্ছে এরকম নিউক্লিয়াসের বিভাজন দেখতে পান এবং তিনি এর নাম দিয়েছিলেন ক্যারিওকাইনেসিস। আর বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, একটু আগে বলছিলাম যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেছিলেন সামুদ্রিক স্যালামান্ডার কোষ মাছে, এবং তিনি এই ওয়াল্টার ফ্লেমিং এক প্রকার পূর্ণ বিভাজনকে তিনি নাম দিয়েছিলেন মাইটোসিস। ওকে, আচ্ছা, তাহলে মাইটোসিস নামটা করেছিলেন কি ভাইয়া, বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, এরপর হচ্ছে একে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, একটু আগে বলছিলাম। এখন কথা হচ্ছে মাইটোসিসটা কোথায় ঘটে, মনে রাখবা সকল কিছুর শীর্ষে। কোথায় ঘটে ভাইয়া মাইটোসিস, সব কিছুর শীর্ষে, যেমন মূলের শীর্ষে, হ্যাঁ, শাখা পোশাখার শীর্ষে, কাণ্ড বা তার শাখা পোশাখার শীর্ষে, সবগুলোর শীর্ষে হচ্ছে কি হবে, এবং ক্যাম্বিয়াম এই সকল শীর্ষে এবং হচ্ছে ক্যাম্বিয়ামে কি হয়, আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে। এটা কিন্তু প্রশ্নে আসতে পারে। আচ্ছা দেখো, আরেকটা কথা, যেহেতু মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের দেহ কোষে ঘটে, তাহলে কিন্তু কখনোই এইটা তোমার কি বলা হয়, জন্মকোষে তো আর হবে না, তাই না? এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করবে মাইটোসিসের বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো দরকার নাই, এগুলো হচ্ছে একাডেমিকের জন্য দরকার আছে। তোমাদেরকে এই টাইমে একটু আগে বলে দিয়েছি সমগুণ সম্পূর্ণ, সমান তারপর হচ্ছে সম আয়তনে, এগুলো তো বলছি, তাই না? আচ্ছা, এগুলো লাগবে না। এরপর হচ্ছে ইন্টারফেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। খেয়াল করো তোমরা, এইখান থেকে তোমরা কি পড়বা, খেয়াল করো। ইন্টারফেস হচ্ছে কি বলো তো, দুইটা কোষ বিভাজন প্রক্রিয়ার, একটা কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হওয়ার আগের যে কোষের যে পূর্ব প্রস্তুতি আছে সেই কাজগুলোকে বলা হয় ভাইয়া ইন্টারফেস প্রক্রিয়া, এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে এই যে একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে কোষটা বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষ চক্র। ওকে, বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্লেক হচ্ছে এই চক্রের প্রস্তাব করেছিলেন। তাহলে কোষ চক্রের প্রস্তাব করেন কে, বিজ্ঞানী হাওয়ার্ড এবং হচ্ছে প্লেক। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন হচ্ছে কোষ থাকে। কে থাকে ভাই, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কতটুকু কোষ থাকে, 100 ট্রিলিয়ন কোষ থাকে। এই জিনিসটা একটু তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তোমরা জাস্ট হচ্ছে বইটা নিয়ে বসবে সাথে, আমার বইতে একটু খারাপ দেখা যায়, হয়তো অনেক কিছু দেখা যায় না, তোমরা হচ্ছে ওই এরিয়াগুলো হচ্ছে মার্কিং করবা, মার্কিং করে সাথে সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংকে চলে যাবা, দেখবা এর বাইরে কোনো প্রশ্ন আসছে কিনা। ওকে, আচ্ছা, এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসছে কিনা, মেডিকেল ভর্তি পরীক্ষায় টপিক রিপিট করবে, এইবার যদি প্রশ্ন চেঞ্জ হয় টপিক রিপিট করবে, এটা তোমরা মনে রাখবা। আচ্ছা, এরপর পড়বা কিছু কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য দায়ী। কি বলছি ভাইয়া, কিছু কিছু কোষ আছে যারা দ্রুত বিভাজনের জন্য বা বিশেষায়িত, যেমন ভ্রূণ কোষ, হ্যাঁ, মূল ও কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ। কি বলছি ভাইয়া, ভ্রূণ কোষ, মূল এবং কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ, এগুলো হচ্ছে দ্রুত বিভাজিত হয়। আবার কিছু কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হয় না, এই যেমন হচ্ছে আমাদের তোমার হচ্ছে পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 এই প্রশ্নটা আসছে, কি নিচের কোনটি কখনোই বিভাজিত হয় না, পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ এবং হচ্ছে উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ, এগুলো কখনো বিভাজিত হয় না। এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, তাইলে আমরা এখানে ইন্টারফেস থেকে কি কি মনে রাখবো ভাইয়া, কোষ চক্র কাকে বলে, কোষ চক্র হচ্ছে কে প্রস্তাব করেছিলেন, আর হচ্ছে আমাদের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কি পরিমাণ কোষ থাকে, দ্রুত বিভাজিত হয় কোন কোষগুলো, ভ্রূণ কোষ, মূল এবং কাণ্ডের শীর্ষে মেরিস্টেম কোষ, আর কোন কোষগুলো কখনোই বিভাজিত হয় না, পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ। আচ্ছা, এরপরে তোমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে দুটি চক্রের হচ্ছে প্রধান ধাপে হচ্ছে আমাদের এই কোষ চক্রটাকে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে ইন্টারফেস দশা। ইন্টারফেস দশা আমাদের কোষ চক্রের মোট 90 থেকে 95% সময় ব্যয় হয়ে যায়। এই জিনিসটা একটু মনে রাখবে কথা, 90 থেকে 95% সময় কোথায় ব্যয় হয়, ইন্টারফেস দশায় ব্যয় হয়। এখন ইন্টারফেস দশার একটা ধাপ আছে, সেটা হচ্ছে G1 দশা, আরেকটা হচ্ছে S দশা, আরেকটা হচ্ছে G2 দশা। এগুলোতে কি কি হয়, কি কতটুকু সময় লাগে, এটা আমরা মোটামুটি এরপরে দেখতেছি। যেমন ধরো এইখানে, ঠিক আছে, এটাতে G1 দশাতে 30 থেকে 40% সময় ব্যয় হয়, হ্যাঁ। এরপর হচ্ছে S দশাতে তোমার কত 30 থেকে 50% সময় ব্যয় হয়, কত 30 থেকে 50। এরপর 10 থেকে 20% ব্যয় হয় G2-তে, আর মাইটোসিস দশায় মাত্র 5 থেকে 10%। ওকে, আচ্ছা, এরপরে এখানে যে জিনিসটা লাগবে, এই 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয় এম ফেজে, 90 থেকে 95 ইন্টারফেজ অবস্থায়, এইটুকু লাগবে। এরপরে তোমাদের লাগবে হচ্ছে এইখানে কোনো একটা স্থান যদি কেটে যায়, কি বলছি ভাইয়া, কোনো একটা স্থান কেটে গেলে রক্তের অনুচক্রিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে উদ্দীপনা চারপাশে
ছড়িয়ে দেয়, যাতে হচ্ছে ক্ষতস্থানে কি করে জোড়া লাগিয়ে দেয়। তাহলে তোমার এখান থেকে প্রশ্ন আসবে, নিচের কোনটি তোমার হচ্ছে ক্ষতস্থানে জোড়া লাগাতে সহায়তা করে, হ্যাঁ, বা কোনো স্থান কেটে গেলে কোন রক্তকণিকা হচ্ছে সাড়া দেয়, সেটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন থাকতে পারে ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ বিভাজিত হওয়ার জন্য শ্বেতরক্তকণিকা খাড়া। অনুচক্রিকা কি করছে, কোনো স্থান কেটে গেলে কি লাগে, অনুচক্রিকা। তাহলে কেটে গেলে কি লাগবে, অনুচক্রিকা। আর কোনো ক্ষত তোমার হচ্ছে কি ইমিউন সিস্টেমের জন্য বিভাজিত হওয়ার জন্য কি লাগবে, শ্বেতরক্তকণিকা। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে বোন মেরো। আমাদের বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি কি করে, আর্থ্রোপয়েডিন তৈরি। কি বলছি ভাই, আমাদের বোন মেরুতে যখন লোহিত রক্তকণিকার সংখ্যা বা কোষের সংখ্যা কমে যায়, তখন কিডনি হচ্ছে কি করে, আর্থ্রোপয়েডিন তৈরি করে। এই জায়গাটাও লাগবে। এই তিনটা জায়গা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো। এই জায়গাটা তিনটা কথা আমি যে বলছি, যে কোনো একটা স্থান কেটে গেলে অনুচক্রিকা লাগবে, গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, সেখানে ক্ষতস্থান পূরণ করে, এবং ইমিউন সিস্টেমের জন্য দরকারি কোষসমূহ সরবরাহ করে শ্বেতরক্তকণিকা, এবং তোমার বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি হচ্ছে কি করে, আর্থ্রোপয়েডিন তৈরি করে। তাহলে আর্থ্রোপয়েডিন তৈরি করে কে, কিডনি। এটাও একটা প্রশ্ন। ওকে। এরপর হচ্ছে দেখো কোষচক্র। আমাদের বলছিলাম যে আমাদের প্রস্তুতির সময় 90 থেকে 95%, হ্যাঁ, এবং হচ্ছে এম ফেজে মাত্র এতটুকু পাওয়ার সময়। এরপরে আমরা তোমাদেরকে ওই জায়গায় লিখে দিয়েছিলাম কোনটা G1 কত, S কত, G2 কত, এগুলো সময়টাও আমরা লিখে দিয়েছিলাম। আচ্ছা, এরপর খেয়াল করো ভাইয়া, এইখানে এখানে একটা পৃষ্ঠা মনে হয় ওঠে নাই, G1 দশাটা মনে হয় ওঠে নাই। তো যাই হোক, আমরা G1 দশায় কী কী হয় সেটা আমরা বলে দিছি, এবং হচ্ছে G1 দশায় তোমার কতটুকু সময় লাগে এটা আমরা লিখে দিছি। এরপরে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 21 এখান থেকে একটা প্রশ্ন আসছে অ্যাশ দশায়, মানে সেইখানে প্রশ্নটা ছিল ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয় কোথায়, এটা হচ্ছে অ্যাশ দশা, এটা একটা প্রশ্ন আসছিল। তো দেখো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে আমরা অ্যাশ দশার জন্য মনে রাখবো এই একটা কথা, যে এখানে সময় ব্যয় হয় কত, 30 থেকে 50 ভাগ, আর ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়। ওকে। এরপরে G2 দশা, এখানে 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হবে, এবং এটার একটা কাজ আছে। এটার প্রধান কাজ হলো মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ করা, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তৈরি করে। ওকে। তাহলে তোমার G2 দশার প্রধান কাজ কি ভাইয়া, G2 দশার প্রধান কাজ হলো মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থগুলোকে সংশ্লেষণ করা, যা দিয়ে মাইটোসিস পর্যায়ে কি করে, স্পিন্ডল তৈরি করে। আচ্ছা, এরপরে তোমার G2 থেকে যদি মাইটোসিসে আমরা প্রবেশ করতে যাই, G2 দশাটা থেকে আমরা কোথায় যাব, এখন হচ্ছে আমরা প্রথমে ছিলাম G1 দশায়, তারপর আমরা আসলাম S দশায়, এখন যাব আমরা G2 দশায়। G2 দশায় যখন আমরা যাব, তখন আমাদের একটা প্রবেশ করতে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, MPF বা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই নামক একটা, এটা হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে, এই প্রোটিনটার প্রয়োজন পড়বে। আচ্ছা, তাহলে G2 দশা থেকে মাইটোসিসে প্রবেশ করতে কোন প্রোটিনের প্রয়োজন পড়ে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা MPF, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর দেখো কোষচক্রের নিয়ন্ত্রক কে ভাইয়া, সাইক্লিন প্রোটিন। কোষচক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন এবং CDK, যা মানুষের দেহে কত প্রকার, কোষের কত প্রকার সাইক্লিন রয়েছে, 4 প্রকার সাইক্লিন রয়েছে। সাইক্লিনটা মনে রাখবা DAAB, কি 4 প্রকার সাইক্লিন হচ্ছে কি DAAB। আচ্ছা, খেয়াল করো, ডি যেই পর্যায়টা আছে এইখানে হচ্ছে G1 যায়, ডির যেই ইয়েটা সাইক্লিনটা, এটা হচ্ছে প্রথমে ঘটে কোথায় ভাই, G1 থেকে S এ যায়, S থেকে G2 পর্যায়ে নিয়ে যায়, আর এইটা হচ্ছে S2 পর্যায় থেকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। খেয়াল করো, সাইক্লিন কি করে, কোষকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুত করে, আর সাইক্লিন কি করে, ডিএনএ রেপ্লিকেশনের জন্য সক্রিয় এবং ত্বরান্বিত করে। এইখানে কিন্তু একটু ঝামেলা আছে, কথাটা কি বুঝছো, এখানে ক্লিয়ার হয়েছে বলো তো। বলছি কি, আমাদের প্রথমে ধরো ডি শুরু হয়েছে, ডি থেকে সাইক্লিন কি ডি, এটা হচ্ছে G1 থেকে S থেকে G2, এইটুকু, এটার কাজ শেষ। আচ্ছা, এরপরে আমাদের শুরু হবে কি ভাইয়া, আমাদের শুরু হবে রেপ্লিকেশন। তাহলে S দশা, তাহলে দেখো S পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে কে, সাইক্লিন সাইক্লিন ই হচ্ছে কোষকে প্রস্তুত করে, আর সাইক্লিন A হচ্ছে সক্রিয় ও ত্বরান্বিত করে। আশা করি এইটুকু বুঝছো। এরপরে সাইক্লিন B হচ্ছে আমাদের মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করে। এইটুকু তোমার জানলেই চলবে, আর কিছু লাগবে না। তাহলে সাইক্লিন DEAB এইভাবে পড়বা, এবং এদের কাজকে এটা মনে রাখবা। তো সংক্ষেপে আর কি মনে রাখতে পারবা, DEAB দ্বারা। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার এখানে অনেক ইয়েটি আছে, এগুলো দরকার নেই ভাইয়া, এগুলো প্রয়োজন নেই। আচ্ছা,
তোমার এই জায়গাটা একটু প্রয়োজন আছে, যেটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। দেখো আমরা হচ্ছে G2 থেকে আমরা হচ্ছে কোথায় প্রবেশ করলাম ভাইয়া, এম ফেজে প্রবেশ করছিলাম, ঠিক আছে। এইখানে তোমার জাস্ট যেই জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে 5 থেকে 10% সময় হচ্ছে এটার জন্য প্রয়োজন ব্যয় হয়। আর আরেকটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের কোষচক্র মাইটোটিক দশা 1 থেকে 1.5 ঘন্টা। কি বলছি, স্তন্যপায়ী প্রাণীদের কোষচক্রের মাইটোটিক দশা কত, স্তন্যপায়ী প্রাণীদের কোষচক্রে মাইটোটিক দশা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। এটা একটু মনে রাখবা, ঠিক আছে, স্থায়ী হয়। আচ্ছা, এরপরে এই যে তোমরা ইন্টারফেজ, এম ফেজ, তারপর হচ্ছে আবার ইন্টারফেজ, চক্রাকার এভাবে চলতে থাকবে, এটার কি দেখাইছে। ওকে, আচ্ছা, এখন বলছে ইন্টারফেজ এবং এম ফেজের মতো পার্থক্যটা কি। আশা করি এখন আমি যেহেতু এতক্ষণ হচ্ছে ইন্টারফেজ এবং এম ফেজটা পড়ছি, তোমরা আসলে পার্থক্যটা বুঝতে পারছো বা অনেকবার এগুলো পড়ছো। দেখো, ইন্টারফেজ হচ্ছে কি পূর্ব প্রস্তুতি বা একটা প্রস্তুতি দশা কোষ বিভাজনের, আর এম ফেজ হচ্ছে কোষ বিভাজনের বিভাজন দশা। ওকে, এখন খেয়াল করো, কোষচক্রে কত ভাগ সময় ইন্টারফেজে ব্যয় হয়, অনেকবার বলছি 90 থেকে 95, আর 5 থেকে 10% ব্যয় হয় কোথায়, এম ফেজে। আচ্ছা, এরপরে তোমার কোষ সংগঠনের জন্য বৃদ্ধি এবং সংখ্যাগত বৃদ্ধি ঘটে, কি কোষের সংগঠনের বৃদ্ধি ঘটে এবং হচ্ছে সংখ্যাগত বৃদ্ধি ঘটে। আর এইখানে হচ্ছে সংগঠনের বিস্তার ও বিভাজন ঘটে। মনে রাখবা, এম ফেজে সবসময় বিভাজন ঘটে। ওকে, এটা মনে রাখবা, এম ফেজে কি ঘটে, সবসময় বিভাজন ঘটে। আচ্ছা, এরপরে হচ্ছে এই দশায় বংশগতীয় বস্তু হিসেবে ক্রোমাটিন থাকে, আর এটার বংশগতীয় বস্তু হিসেবে ক্রোমোজোম থাকে। তাহলে ইন্টারফেজে বংশগতীয় বস্তু হিসেবে কে থাকে, ক্রোমাটিন থাকে, আর এম ফেজে কি থাকে, ক্রোমোজোম থাকে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপর খেয়াল করো ভাই, আমরা মাইটোসিসে চলে আসছি। ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-22 এবং হচ্ছে 20-21 থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, মাইটোসিসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এই যে এখানে বলছে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলা হয়। আচ্ছা, এরপরে তোমরা চলে আসো ভাইয়া মাইটোসিস এর পর্যায়সমূহ। আচ্ছা, আমি কিন্তু ক্লাসটা খুবই ফাস্ট নিচ্ছি, যাতে হচ্ছে সময়টা তোমাদের ওয়েস্ট না হয়। এটা তোমরা একটু ফলো রাখবা। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, তোমরা ক্লাসটা হচ্ছে 0.5 অথবা 0.75 দিয়ে হচ্ছে দেখতে পারো, যদি কেউ একটু জিনিসগুলো না বুঝে থাকো। বা আমি আশা করি হচ্ছে যারা এখানে আসছো তারা 45 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে যেহেতু আসছো, অবশ্যই তুমি তোমার সর্বোচ্চটা দিবে এখানে। আমি হচ্ছে আশা করি ক্লাসগুলো আমরা বড় করবো না, চাইলে অনেক বড় করা যায়। আমার কিন্তু কষ্ট হচ্ছে ক্লাসগুলো দ্রুত নেই, সেই জন্য। ওকে, আচ্ছা, চলে আসো। মাইটোসিসের পর্যায় কয়টা ভাইয়া, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমরা এই 5টা পর্যায় এটা আমরা জানি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্ন আসবে কি, নিচের কোনটি আদ্য পর্যায়। প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়, এইভাবে প্রশ্ন আসবে কি, কোনটি আদ্য পর্যায়, প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়। আচ্ছা, এরপরে তাহলে প্রোফেজের অপর নাম কি, আদ্য পর্যায়। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, প্রোফেজ। সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা ভাইয়া, প্রোফেজ। প্রথম পর্যায়ে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। এরপরে এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্রোমোজোমে এখানে জল বিয়োজন ঘটে। খারাপ খেয়াল করো, এখানে ধরো একটা ক্রোমোজোম ছিল এমন বড়, এগুলো দেখানোর ভাই সময় নেই। এখন এই ক্রোমোজোমটা থেকে যদি কি ঘটে ভাইয়া, জল বিয়োজন ঘটে, তাইলে এটা কি হয়ে যাবে বলো তো, সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে। ক্রোমোজোমগুলো সংকুচিত হয়ে যাবে, ঠিক আছে। সংকুচিত যখন হবে তখন এই জিনিসটা একটু মোটা দেখাবে, খাটো দেখাবে, সংকুচিত হয়ে খাটো হয়ে যাবে এবং হচ্ছে মোটা হয়ে যাবে, এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং এটা সবসময় একটু স্পষ্ট হয়ে যাবে। দেখো, একটা জিনিস সংকুচিত হয়ে গেছে, তাহলে অবশ্যই সে মোটা হয়ে যাবে, তাহলে তার রং ধারণ ক্ষমতা বেশি হবে, তাই তাকে স্পষ্ট দেখা যাবে। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পর্যায়ে হচ্ছে তোমার নিউক্লিয় লাশ এবং অ্যানভেলপের বিলুপ্তি ঘটে। আচ্ছা, এখন এইখান থেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আদ্য পর্যায়ে হলো প্রোফেজ, দীর্ঘস্থায়ী পর্যায়ে হলো প্রোফেজ, এবং জল বিয়োজন শুরু হয় কোথায় ভাইয়া, জল বিয়োজন শুরু হয় হচ্ছে আমাদের প্রোফেজে। ওকে, আচ্ছা, এরপরে স্পিন্ডল তন্তু তৈরির সূচনাটা আমাদের এখানে ঘটে। স্পিন্ডল তন্তু তৈরির সূচনা কোথায় ঘটে, প্রোফেজে ঘটে। এরপর হচ্ছে প্রোমেটাফেজ। দেখো, প্রাক মাধ্যমিক পর্যায় বা ওটা ছিল হচ্ছে একদম তোমার হচ্ছে আদ্য পর্যায়, এটা হচ্ছে প্রাক মধ্য পর্যায়। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায়। তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় ছিল কে, প্রোফেজ, সবচেয়ে স্বল্পস্থায়ী পর্যায় কে, প্রোমেটাফেজ। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, দুই মেরুতে হচ্ছে এখানে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। ওকে, এইখানে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে স্পিন্ডল তন্তুর দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। তাহলে ভাইয়া, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর কাকে বলা হয়, স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এরপরে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য। তোমার এখান থেকে প্রশ্ন আসবে না যে এই সময় একটু আন্দোলিত হয় তাকে ক্রোমোজোমীয় নৃত্য বলে, এগুলা কিছু আসবে না। তোমার এখানে প্রশ্ন আসবে এটা ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন এগুলো হচ্ছে তোমার অপশন থাকবে এইভাবে, ঠিক আছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় প্রোমেটাফেজে। ওকে,
এরপরে তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা মাইটোটিক সেন্টার, স্পিন্ডল ফাইবার দরকার নাই, আর দরকার নেই। দেখো মেটাফেজ, মেটাফেজ থেকে তুমি মনে রাখবে এটা হচ্ছে মধ্য পর্যায়। তাহলে প্রোফেজ ছিল প্রাক আদ্য পর্যায়, প্রো মেটাফেজ ছিল প্রাক মধ্য পর্যায়, আর মেটাফেজ হচ্ছে একদম মিডল পর্যায় বা মধ্য পর্যায়। ডেন্টাল ভর্তি পরীক্ষা 18-19 আসছিল যে তোমার এই যে তোমার কি বলা হয় এটাকে, সবচেয়ে খাটো, ঠিক আছে, সবচেয়ে খাটো ও মোটা দেখা যায় কোন পর্যায়ে ভাইয়া? ক্রোমোজোমগুলো সবচাইতে বেশি খাটো ও মোটা দেখা যায় কোথায়? মেটাফেজে। তাহলে ক্রোমোজোম সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায় কোথায়? মেটাফেজে। মেটাফেজ হচ্ছে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায়। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন তোমার থাকতে পারে, সেটা হচ্ছে কোষ বিভাজনের সময় মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিপরীত বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলোর বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। মানে ক্রোমোজোমগুলো এইখানে থাকে, তো এইখান থেকে সব এই দেখো মিডল পয়েন্টে আসতেছে, ঠিক আছে। এই যে মিডল পয়েন্টে আসার যে একটা প্রক্রিয়া, এই ক্রোমোজোমগুলো কি করে? সব দিক থেকে মিডল পয়েন্টে চলে যায়। মিডল পয়েন্টে আসার প্রক্রিয়াটাকে বলা হয় কি ভাইয়া? বা বিষুবীয় অঞ্চলে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, এরপর খেয়াল করবে সুপার কয়েলিং, প্রশ্ন থাকবে সুপার কয়েলিং কোথায় ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপার কয়েলিং কোথায় ঘটে? সুপার কয়েলিং ঘটে হচ্ছে মেটাফেজ দশায়। তাহলে আমরা মেটাফেজ দশায় কি পাইলাম? এটা হচ্ছে একটা মধ্য পর্যায়, আর এর পর্যায়ে ক্রোমোজোমগুলো হচ্ছে কি করে? মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে গমন করে, একে বলা হয় মেটাফেজ প্রক্রিয়া। আর এই অঞ্চলে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি খাটো মোটা দেখা যায়, এবং এই প্রক্রিয়ায় এই পর্যায়ে হচ্ছে সুপার কয়েলিং ঘটে। ওকে, নিউক্লিয় লাশ সম্পূর্ণরূপে বিলুপ্ত করে, এটা দরকার নাই, জাস্ট ওগুলো তুমি পড়বা। আচ্ছা, এরপর হচ্ছে তোমার অ্যানাফেজ বা গতি পর্যায়। ভাইয়া অ্যানাফেজ পর্যায়ের অপর নাম কি? তাহলে আজকে থেকে গতি পর্যায়, এটা তুমি মনে রাখবা। এরপরে সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমাটিড একটি করে অপত্য ক্রোমোজোম তৈরি হয়। মানে বুঝছো, এখানে আমাদের সেন্ট্রোমিয়ারটা ছিল, এই সেন্ট্রোমিয়ারটা দুই দিকে কাইটে এদিকে চলে আসবে, ঠিক আছে, এদিকে চলে আসবে। এই দেখো এই পর্যায়টা দেখলে দেখো, এই যে এইখানে ছিল, এখান থেকে এদিকে আসছে, এদিকেও আসছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইদিকে যখন তোমার সেন্ট্রোমিয়ারগুলো গমন করে, বা তখন হচ্ছে এদের হচ্ছে তোমার কি ঘটে ভাইয়া? সেন্ট্রোমিয়ার গমন করে না, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, বিভক্ত হয়ে ক্রোমাটিডগুলোর কি দুই দিকে চলে যায়। এই জিনিসগুলোকে বলা হয় অপত্য ক্রোমোজোম, ঠিক আছে। এই পর্যায়ে এই ক্রোমোজোমগুলোর এক একটা আকৃতি ধারণ করে। এটা হচ্ছে আমরা প্রথম অধ্যায়ে যখন পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে ক্রোমোজোমের কি আকৃতি অনুযায়ী হচ্ছে এদের নাম, ঠিক আছে। এখন খেয়াল করো, একটি অপত্য ক্রোমোজোম তৈরি হয়, তো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19 আসছিল, খেয়াল করো। এইবার দেখো ভাইয়া, এই যে যখন এরা তোমরা হচ্ছে অন্যদিকে মেরুর দিকে চলে যায়, তখন এদের নাম হয় কি ভাইয়া? ইংরেজি বর্ণমালা ভি এল, যেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। কে বলছি ভাইয়া? ভি মানে কি? মেটাসেন্ট্রিক, আর এল মানে সাব মেটাসেন্ট্রিক, এবং জে মানে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই মানে হচ্ছে টেলোসেন্ট্রিক। তারা এই জিনিসগুলো ধারণ করে। তাহলে কি গঠন করছে দেখো ভাইয়া? ভি, ইংরেজি বর্ণমালা ভি, এ দেখো ভি, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে কি জে, এবং হচ্ছে কি আই, এই আকৃতিগুলো ধারণ করে। তাহলে এই যে অ্যানাফেজ পর্যায়ে তাহলে কি ঘটে? এটা হচ্ছে একটা গতি পর্যায়। এ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তি ঘটে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তি ঘটে কোথায়? অ্যানাফেজে। সেখান থেকে কি হয়? অপত্য ক্রোমোজোম তৈরি হয়। এই ক্রোমোজোমগুলো যখন বাহুমুখী হয়, তখন এগুলো কি আকার ধারণ করে? এরা হচ্ছে ইংরেজি বর্ণমালা মেটাসেন্ট্রিক মানে ভি আকৃতি, সাবমেটাসেন্ট্রিক মানে এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক মানে জে আকৃতির, এবং টেলোসেন্ট্রিক মানে আই আকৃতির ধারণ করে। ওকে, এরপর হচ্ছে টেলোফেজ বা অন্ত পর্যায় মানে শেষ পর্যায়ে, ঠিক আছে। এই পর্যায়ে আবার ক্রোমোজোমের জলযোজন ঘটে। তাহলে ভাইয়া আমি তোমাদেরকে অনেক একটা প্রথমেই বলছিলাম যে জলবিয়োজন শুরু হয় কোথায়? জলবিয়োজন শুরু হয় প্রোফেজে, ঠিক আছে। তাহলে জলযোজন ঘটে কোথায়? টেলোফেজে, এইটা মনে রাখবা। আচ্ছা, এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হতে থাকে। তোমাদের যে নিউক্লিয়ার লাশ ছিল, এটা যেটা বিলুপ্ত হয়ে গেছিল, সেটা আবার নতুন করে আবির্ভাব ঘটে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে মাইটোসিসের প্রধান পর্যায়গুলো মনে রাখার উপায়। আইপিএমএটি, এটা তোমার দরকার নেই, এগুলা তেমন একটা দরকার নেই, চাইলে মনে রাখতে পারো। ওকে, মানে হচ্ছে কোনটা দ্বারা কি বোঝায়? যেমন ইন্টারফেস মানে হচ্ছে দুটি ঘটনার মধ্যবর্তী পর্যায়ে। প্রোফেজ, হ্যাঁ, কোষ বিভাজনের জন্য তৈরি হওয়া। মেটাফেজ, হ্যাঁ, ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানে অবস্থান করা। অ্যানাফেজ, পৃথক হয়ে যাওয়া, নিচের দিকে চলে গেছে। টেলোফেজ, দুইটা কোষ তৈরি হয়েছে, ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা, এরপরে তোমার যে প্রশ্নটা থাকতে পারে সেটা হচ্ছে, দেখো আমাদের সাইটোকাইনেসিস আমরা চলে আসছি। সাইটোপ্লাজম মানে কি ভাইয়া? আমাদের দেখো নিউক্লিয়াস বিভাজিত হয়েছে, কিন্তু আমাদের কোষ কিন্তু দুইটা এখনো আলাদা হয়নি। আলাদা কখন হবে? যখন সাইটোপ্লাজম বিভাজিত হবে, ঠিক আছে। এই প্রক্রিয়াটাকে বলা কি ভাইয়া? সাইটোকাইনেসিস। এখন দেখো আমাদের এই যে ফ্র্যাগমোপ্লাস্ট, কি বলছি ভাইয়া? ফ্র্যাগমোপ্লাস্ট। আমরা কোষ প্রাচীর যখন পড়ছিলাম, তখন হচ্ছে আমরা পড়ছিলাম যে ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং অতি ক্ষুদ্র ভ্যাসিকল মিলিত হয়ে কি করে? কোষ প্লেট তৈরি করে, ঠিক আছে। তাহলে কোষ প্লেট কারা তৈরি করে? ফ্র্যাগমোপ্লাস্ট এবং হচ্ছে ভ্যাসিকল মিলে হচ্ছে কোষ প্লেট তৈরি করে। ওকে, এরপরে তারা কি করে দেখো? তারা হচ্ছে
একটা গর্ত সৃষ্টি করে মাঝখানে। এই গর্তটা হচ্ছে ক্রমশ কী করে দুইটা ভাগ হয়ে পড়ে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে একটা প্রোটিন, অ্যাক্টিন ও মায়োসিন লাগে। এরা হচ্ছে কি করে এই খাস সৃষ্টিতে সহায়তা করে। তাহলে এই যে কোষ, আমাদের সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যে দুইটা নতুন কোষ হবে, এই খাস সৃষ্টিতে সহায়তা করবে কে ভাইয়া? একটা প্রোটিন, অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন। আচ্ছা, এরপর তোমরা চলে আসো, আমাদের হচ্ছে সাইটোকাইনেসিসটা যদি না হইতো, দেখো ভাইয়া আমাদের এখানে সাইটোকাইনেসিস না হলে কিন্তু নতুন করে কোষটা তৈরি হইতো না, তাই না? কোষটা কিন্তু নতুন করে কিন্তু আলাদা দুইটা কোষ তৈরি হইতো না। তাহলে সাইটোকাইনেসিসটা যদি না হইতো তাহলে কি হইতো? এই প্রক্রিয়াটা সবসময় কেরিওকাইনেসিস চলতে থাকতো, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটতে থাকতো। তাহলে কি হইতো? বহু নিউক্লিয়াস সৃষ্টি হইতো। এই যে বহু নিউক্লিয়াস সৃষ্টির যে প্রক্রিয়া, হ্যাঁ, বহু নিউক্লিয়াস সৃষ্টি যদি হইতো, এটাকে বলতো কি বা মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আর ডাবের পানি হইলো আমাদের মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমার প্রশ্ন আসবে যে নিচের কোনটি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল? তোমার মনে করো আম, জাম, লতা পাতা কিছু একটা দিয়া এখানে পাশে হচ্ছে অপশন হিসেবে ডাব দিয়ে দিবে। তাহলে তোমার যেহেতু জানো কি ডাব হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। আচ্ছা, এরপরে এই দেখো এখানে সাইটোকাইনেসিস কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, একটা বেসিক প্রশ্ন। দেখো ভাই, কেরিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন ঘটে, আর সাইটোকাইনেসিস অবশ্যই সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, নামের সাথে মিলতে। এটা একটা দীর্ঘ পর্যায়ে, এটাতে কম সময় প্রয়োজন হয়। এই তো, এটাতে তোমার হচ্ছে 5টা দশা থাকে, আর এটাতে হচ্ছে কোনো দশায় বিভক্ত করা যায় না। নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি ঘটে আর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, কারণ দুইটা হচ্ছে একটা কোষ প্লেটটা ভাগ হয়ে যায়, নতুন করে দুইটা কোষ হয়ে যায় না সাইটোপ্লাজমে। ওকে, আচ্ছা, এই তো আর কি। আচ্ছা, এইখান থেকে আমাদের বলছে ভাইয়া এখন মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য বা মাইটোসিসের প্রয়োজনীয়তাটা কি। তোমরা যদি চাও এইখানে একটা ছন্দ মনে রাখতে পারো, এখান থেকে জাস্ট হচ্ছে হেডলাইনগুলো আসবে, এখানে বেশি কিছু আসবে না, বুঝছো? হেডলাইনের বাইরে কিন্তু কিছু আসবে না। তো তোমরা হচ্ছে এখানে ছন্দটা হচ্ছে এইভাবে এইটা মনে রাখতে পারো, দেব জানি কোটি টাকায় ক্ষতিগ্রস্ত। দেব মানে কি বলতো ভাইয়া? দতে মানে হচ্ছে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি হচ্ছে কি দেবযানী, ঠিক আছে? সরি, এই দ দিয়ে হচ্ছে কি তোমার দেহ এবং দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। ব দিয়ে হচ্ছে তোমার বংশবৃদ্ধি। এরপর হচ্ছে জ দিয়ে হচ্ছে জননকোষের এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। এরপরে ন দিয়ে হচ্ছে নির্দিষ্ট আকার এবং আয়তন রক্ষা করা। এরপর হচ্ছে আরেকটা ন দিয়ে আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা। ক দিয়ে হলো কি ভ্যাম? ক দিয়ে হলো ক্রমাগত ক্ষয়পূরণ। এরপর হচ্ছে তোমার ট দিয়ে তুমি মনে রাখতে পারো কি ভাইয়া? ট দিয়ে এখানে লাগতেছে না। এরপরে টাকায়, ঠিক আছে? দেখো টাকায় এখানে ক অন্তস্থীয়, এগুলো তো হয়ে গেছে। দেখো খ দিয়ে হচ্ছে কি? খ দিয়ে হচ্ছে ক্ষতস্থান পূরণ। হ্যাঁ, এই যে টাকার এই ক দিয়ে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা করা। হ্যাঁ, এরপরে গ দিয়ে হচ্ছে তোমার এই যে ক্ষতিগ্রস্তের গ দিয়ে হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। ওকে, আচ্ছা, এক মিনিট। খেয়াল করো এখানে আরেকটা জিনিস, একটু খেয়াল করো। এটা তো শেষ হয়েছে। আচ্ছা, এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের তোমার হচ্ছে কুফল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল কি ভাই? টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হওয়া। তাহলে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হওয়া কিসের ফসল? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল বা ফসল। তাহলে ভাই টিউমার কেন সৃষ্টি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার হয়। ওকে, আচ্ছা, এরপর চলে আসো অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিসটা মূলত কী কারণে হয়? দেখো, আমরা এইখান থেকে জাস্ট মনে রাখবো টিউমার সৃষ্টি, এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে কী হয়? টিউমার সৃষ্টি হয়। ক্যান্সার শব্দের অর্থ হলো কার্প বা কাঁকড়া, এইটুকু একটু মনে রাখবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমার এই যে সাইক্লিন এর বিনষ্ট হয়ে, সাইক্লিন আছে না আমাদের ক্যান্সার কোষের যে সাইক্লিন আছে, এই সাইক্লিনটা হচ্ছে তোমার কি করে? P33 নামক প্রোটিন, এটা হচ্ছে সাধারণত কোষকে কোষ বিভাজন হতে বিরত রাখে। তাহলে কোষকে কোষ বিভাজন হতে বিরত রাখে কে? P53। ওকে, এটা হচ্ছে কোষকে কোষ বিভাজন হতে বিরত রাখে। এইটা যখন আমাদের শরীরে নিষ্ক্রিয় হয়ে যায় বা ডিফেক্টিভ হয়ে যায়, তখন কি হয়? মানুষের প্রায় অর্ধেক সংখ্যক কোষই হচ্ছে এইটা ডিফেক্টিভ
53 হয়ে যায়, P53 হয়ে যায়, ঠিক আছে। তখন হচ্ছে কি করে কোষচক্রটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মানে জাস্ট এইখানে বলতে চাচ্ছে যে আমাদের শরীরে যে P33 নামক যে প্রোটিন আছে, এটা হচ্ছে আমাদের মূলত কোষ বিভাজন হতে কোষকে বিরত রাখে। আর মানুষের শরীরে তোমার যখন হচ্ছে কি বলা হয়, শরীরে তোমার হচ্ছে কি এই 50% ইয়ে হচ্ছে কি কোষ হচ্ছে কি ডিফেক্টিভ P33, যখন এরকম হয়ে যায় তখন হচ্ছে কোষটা কী করে তার নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে। ওকে, তখনই হচ্ছে মূলত অনিয়ন্ত্রিত মাইটোসিস সৃষ্টি হয় এবং ক্যান্সার বা টিউমারের মতো রোগগুলো শুরু হয়। ওকে, আচ্ছা, এরপরে তুমি এখান থেকে লিখতে পারো কোষচক্র নিয়ন্ত্রণকারী দুই ধরনের প্রোটিন হচ্ছে, একটা হচ্ছে কাইনেস আর একটা হচ্ছে সাইক্লিন। হ্যাঁ, টিউমার সৃষ্টি হওয়াকে কী বলা হয় ভাইয়া? টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা অন্তত দেখো কি টিউমার সৃষ্টি হওয়াকে কী বলা হয়? অঙ্কোজেনেসিস বলা হয়। টিউমার সৃষ্টি হওয়াকে কী বলা হয়? অঙ্কোজেনেসিস কাকে বলা হয়? টিউমার সৃষ্টি হওয়াকে কী বলা হয়? অঙ্কোজেনেসিস বলা হয়। তাহলে টিউমার সৃষ্টি হওয়াকে কী বলে? অঙ্কোজেনেসিস। আচ্ছা, এরপরে তোমরা চলে আসো, এটা দাগ দেবা, কোষচক্র বিনষ্টকারী জিন কারা ভাইয়া? অঙ্কোজিন। যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তারা হলো কি ভাইয়া? মিউটাজিন। ওকে, তাহলে ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে সেটা হলো মিউটাজিন, আর কোষচক্র বিনষ্টকারী জিন হলো অঙ্কোজিন, আর টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। মিউটাজেনিক পদার্থই হচ্ছে কার্সানোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারক পদার্থ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের শরীরে যে টিউমারটা ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেটিস। ওকে, আচ্ছা, এরপরে কোষের মৃত্যু। কোষের মৃত্যু সাধারণত দুই উপায়ে হতে পারে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। পুষ্টির অভাবে যদি কোষের মৃত্যু হয় তাকে বলা হয় কি ভাইয়া? নেক্রোসিস, আর জেনেটিক্যালি কোষের মৃত্যু হলে সেটাকে বলা হয় কি? অ্যাপোপ্টোসিস। ওকে, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, ঠিক আছে। এরপর দেখো মাইটোটিক ইন্ডেক্স, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, চাইলে হচ্ছে মনে রাখতে পারো এমআই বা মাইটোটিক ইন্ডেক্স। এটা হচ্ছে মাইটোসিসরত সকল কোষ সংখ্যা ভাগ হচ্ছে মোট কোষ সংখ্যা। কি বলছি? মাইটোসিস প্রক্রিয়ায় যে কোষগুলো আছে সেগুলো ভাগ হচ্ছে মোট কোষ, এটাকে ভাগ করলে আমরা পাবো এমআই। ওকে, এই এমআই আমাদের কেন প্রয়োজন হয়? এমআই দ্বারা আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে দ্রুত বর্ধনশীল টিউমার। কোনটা দ্রুত বর্ধনশীল টিউমার সেটা বলবে কি ভাইয়া? সেটা বলবে হচ্ছে আমাদের এমআই। ওকে, খেয়াল করো, এগুলো আমরা পরে আসছি, অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি, এগুলো পার্থক্যের বিষয়গুলো কি, এগুলো আমরা সব পড়াইছি। তোমরা চাইলে হচ্ছে এগুলো দেখতে পারো, তবে জাস্ট হচ্ছে এই যে ইয়েগুলা, এই যে এগুলা উদাহরণগুলো, এগুলো কিন্তু একটু ভালো করে দেখবা, ঠিক আছে। ইস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া প্রভৃতি এক কোষে জীব দেহে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া দেখা যায়, আর উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে অ্যামাইটোসিস প্রক্রিয়া দেখা যায়, উদ্ভিদ ও হচ্ছে প্রাণী কোষে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া দেখা যায়। ওকে, এরপরে মায়োসিস আমরা মোটামুটি শেষ করছি, মাইটোসিসটা আমরা অলরেডি শেষ করে ফেলছি, এখন হচ্ছে আমি মায়োসিসে ঢুকে বললাম। খেয়াল করো, মায়োসিস প্রক্রিয়া, মায়োসিস মানে কি বলতো ভাইয়া? মায়োসিস প্রক্রিয়ার অপর একটা নাম আছে, সেটাকে বলছে হ্রাসমূলক বিভাজন। 6, 7, 8, 9 এইসব মানে ক্লাসে মায়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, কতবার যে মানে আশা করি অ্যান্সার করে আসছো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এই প্রক্রিয়ার নিউক্লিয়াস দুইবার। মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার, সাইটোপ্লাজমও একবার, ক্রোমোজোমও একবার। আর এই যে তোমার মায়োসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস গেল কয়বার ভাইয়া? দুইবার, ক্রোমোজোম গেল একবার। এটা একটু মনে রাখবা, ঠিক আছে, ক্রোমোজোমের একবার। আচ্ছা, তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়। মায়োসিস প্রক্রিয়া নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ঠিক আছে, বিভাজিত হয়। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় আলহামদুলিল্লাহ, তাকে বলা হয় কি? আমাদের মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই পর্যায়ে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ক্রোমোজোম অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আর এটা শব্দের উৎপত্তির দরকার নাই। আরেকটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, আচ্ছা এটা হচ্ছে জাস্ট কোষের সংখ্যাটা বারবার সেমভাবে দিতেছে, ঠিক আছে। তোমার জাস্ট মনে রাখবে এটা যে নিউক্লিয়াস দুইবার, সাইটোপ্লাজম কিছু কি একবার, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরপর খেয়াল করো ভাইয়া আবিষ্কার ও নামকরণ। খেয়াল করো, বিজ্ঞানী স্ট্রাসবার্গার হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করছিলেন, এবং পুষ্পক উদ্ভিদে মাতৃকোষে ক্রোমোজোমের হ্রাস বিভাজন লক্ষ্য করছিলেন 1905 সালে। দরকার নেই, এগুলো দরকার নেই ভাই, এগুলো তোমরা স্কিপ করবা।
আর বিজ্ঞানী ফার্মার আর মুর হচ্ছে এই হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস বলছিলেন, বুঝছো? চাইলে দেখতে পারো, এত দেখলে তো আর হবে না, তোমার নির্দিষ্ট ভালো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে হবে, তাই না? আচ্ছা, মায়োসিসের বৈশিষ্ট্য ভাই দরকার নাই। আচ্ছা, মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বিচিত্র সৃষ্টির একটি প্রধান উপায়। কি বলছে ভাইয়া? মায়োসিস হলো জীবসমূহের মধ্যে বিচিত্র সৃষ্টির একটা কি প্রধান উপায়, এটা তোমরা একটু পড়বা। এরপরে তোমার দরকার আছে সেটা হচ্ছে কি ভাইয়া, মায়োসিস প্রক্রিয়া। ঠিক আছে, দেখো মায়োসিস 1, মায়োসিস 2, মায়োসিস প্রক্রিয়ার ভাগ কয়টা? দুইটা, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। মায়োসিস 1 এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে আনিত হয়, এই জন্য একে রিডাকশনাল বা হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে ভাইয়া মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া, যেইটা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া তোকে তুমি সেটা বলতে পারো, কারণ এই ক্ষেত্রেও ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। আর মায়োসিস 2 এটাতে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, যার কারণে একে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বা ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন প্রক্রিয়ার অনুরূপ বলা যায়। তাহলে ভাই আমরা কি বুঝলাম? যে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, মায়োসিস 1 যেই পর্যায়টা আছে সেখানেও ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, আর মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আর মায়োসিস কোষ বিভাজন 2 এই প্রক্রিয়া হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাহলে ওই দুইটাই হচ্ছে সমান বা সমীকরণিক কোষ বিভাজন। ঠিক আছে, তাহলে ভাইয়া কোনটি সমীকরণিক কোষ বিভাজন? যদি মাইটোসিস না থাকে, মায়োসিস 2 থাকে, ওইটা দেখাবা। এটা কিন্তু আসে প্রশ্নে কনফিউশন করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা চলে আসো যে আমাদের হচ্ছে এই মায়োসিস প্রক্রিয়া, এই যে ইন্টারফেস মায়োসিস 1, তারপর হচ্ছে কি ভাইয়া মায়োসিস 2, মাঝখানে থাকে ইন্টারোকাইনেসিস, এটা তোমরা সামনে পাবা, তোমাদেরকে দেখাবো। ওকে, এই মায়োসিস প্রক্রিয়ার আবার 5টা তোমার হচ্ছে কি ভাই 5টা ধাপ আছে। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই প্রোফেজ 1টা আবার 5টা উপধাপ আছে, ল্যাপটোডিন, জাইগোটিন, প্যাকাইটিন, লিপ্টোডিন এবং হচ্ছে ডায়াকাইনেসিস। ওকে, কি বলছি ভাইয়া? ল্যাপটোডিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোডিন, তারপর হচ্ছে ডায়াকাইনেসিস। এগুলো হচ্ছে কার ধাপ? প্রোফেজ 1 এর ধাপ। খেয়াল করো, মায়োসিস 1। ওকে, আচ্ছা, মায়োসিস 1 এর 4টি, এই যে ওই জাস্ট সেম 4টা ধাপে ভাগ করা যায়। প্রোফেজ 1 এটা দেখাইছি একটু আগে, ওই 4টা দেখলেই বুঝবা। এখন হচ্ছে প্রোফেজ 1। ঠিক আছে, প্রোফেজ 1 খেয়াল করো, প্রোফেজ 1 এর কয়টা পর্যায়ে বলছি ভাইয়া? প্রোফেজ 1 এর 5টা পর্যায়ে, ল্যাপটোডিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোডিন আর হচ্ছে ডায়াকাইনেসিস। এইখানে খেয়াল করো তোমরা, প্রোফেজ 1 এর পর্যায়গুলো আমাদের নিম্নরূপে দেওয়া আছে। নাম্বার 1 ল্যাপটোডিন। তোমরা এইখানে অনেক সময় এলোমেলো করে ফেলো, তো তোমাদের যদি আমি জিনিসটা একটু ইজিলি বোঝাই ভাইয়া, একটু ইজিলি যদি তোমরা বোঝো, ধরো এইখানে তুমি একটা স্টোরির মাধ্যমে মনে রাখতে পারো যদি চাও আর কি। তো সেক্ষেত্রে আমি এটা শেখাইতে, আচ্ছা আমি শেখাবো না, এটা ভালো হবে না আমার মনে হয়। তোমরা জাস্ট এইটুকু তাহলে মনে রাখো যে এই যে তোমার হচ্ছে ল্যাপটোডিন উপপর্যায়ে কী হয়, তোমার ক্রোমোজোমগুলো জোর বাঁধার ফলে ক্রোমোজোমগুলো একত্রে একটি ফুলের তোড়ার মতো দেখা যায়। আচ্ছা, ফুলের তোড়াকে কী বলা হয় বলো? বউকেট বলা হয় না? ফুলের তোড়া বা বউক, ঠিক আছে, বউকে বলা হয়। তাহলে ফুলের তোড়ার মতো অবস্থা কোথায় সৃষ্টি হয়? ল্যাপটোডিনের সৃষ্টি হয়। কোন পর্যায়ে ফুলের তোড়ার মতো বা বউকেট সৃষ্টি হয়? তোমার হচ্ছে ল্যাপটোডিনের সৃষ্টি হয়। প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। তাহলে প্রাণী কোষে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের সাধারণত হচ্ছে কি পোলারাইজড বিন্যাস ঘটে। এরপর খেয়াল করো তোমার জাইগোটিন হচ্ছে কি, এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রোফেজ 1 এর দ্বিতীয় ধাপ। এখন এইখানে খেয়াল করো, দুটি হোমোলোগাস, হোমো মানে কি ভাই একই, তাহলে দুইটা একই জাতীয় ক্রোমোজোমের মধ্যে জোর সৃষ্টি হয় বলা হয় সিনাপসিস। কি বলা হয়? সিনাপসিস কাকে বলা হয়? দুটি একই জাতীয় ক্রোমোজোমের মধ্যে জোর সৃষ্টি হয় কি বলা হয়? সিনাপসিস বলা হয়। তাহলে একটা সিনাপসিসে কয়টা ক্রোমোজোম থাকবে? 2টা ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, এই যে ক্রোমোজোমের জোড়া এটাকে বলা হয় কি ভাই? বাইভ্যালেন্ট বলা হয়। কি বলছি? বাইভ্যালেন্ট বলা হয়। আচ্ছা, এবার খেয়াল করো বাইভ্যালেন্ট। এরপর খেয়াল করো প্যাকাইটিন। ঠিক আছে, প্যাকাইটিনটা হচ্ছে কি আমাদের আচ্ছা, এটা প্যাকাইটিন মূলত কি সেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কি এখানে যে বাইভ্যালেন্ট আছে না, এই আগের পর্যায়ে যে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়েছে, এই বাইভ্যালেন্ট দুইটা সেন্ট্রোমিয়ার হচ্ছে 4টা ক্রোমাটিড থাকে। খেয়াল করো তোমার ওইখানে কয়টা, একটা বাইভ্যালেন্ট মানে হচ্ছে 1 জোড়া ক্রোমোজোম। তাহলে 1 জোড়া ক্রোমোজোমে কয়টা? 1 জোড়া ক্রোমোজোম। তাহলে 2টা বাইভ্যালেন্টে কত? 4টা ক্রোমোজোম। 4টা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কয়টা?
দুইটা, আর ক্রোমাটিড কয়টা? চারটা, এটাই বলছে, ঠিক আছে। এই যে দুইটা সেন্ট্রোমিয়ার এবং হচ্ছে কি চারটা ক্রোমাটিড, এরকম আর কি, ঠিক আছে। দুইটা সেন্ট্রোমিয়ার এবং চারটা ক্রোমাটিড, এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলি কি ভাই, এই অবস্থাটাকে আমরা বলেছি ট্যাট্রাড, ঠিক আছে। ট্যাট্রাড কি এটা বুঝছো? ট্যাট্রাড। আচ্ছা, এরপর তোমরা চলে আসো যে একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। মানে ধরো একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে একটা ক্রোমাটিড, একটা ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড একই ক্রোমোজোমের, ঠিক আছে। এই দুইটা ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড, এটাই বলছে। আচ্ছা, এরপরে তোমরা খেয়াল করো যে একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের, ঠিক আছে। ধরো এই এক জোড়া, তো এই এক জোড়া হচ্ছে কি আমাদের ক্রোমোজোম, ঠিক আছে, এই এক জোড়া ক্রোমোজোম। এখন এটার হচ্ছে ভিন্ন ক্রোমোজোম, মানে হচ্ছে ধরো এটা একইটার ভিতরে না, আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে এই যে ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়, ঠিক আছে। কি বলছে? নন সিস্টার ক্রোমাটিড বলা হয়, মানে ভিন্ন। আচ্ছা, একই হলে বলতো সিস্টার ক্রোমাটিড, তাহলে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়, এটা একটু মনে রাখবা। এরপরে দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মাঝখানে হচ্ছে একটা এক্স আকৃতির একটা স্থান তৈরি হয়। এই এক্স বা হচ্ছে ক্রসের চিহ্নের মতো জোড়ার একটা স্থান থাকবে, এটাকে বলা হবে ভাই এক বসনে কায়াজমা, ঠিক আছে। আর বহু বসনে বলা হবে কায়াজমাটা। দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্য পরস্পর যে একটা অংশের বিনিময় হয়, যেটাকে বলা হয় ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারটাই হচ্ছে আমাদের মেইন। এই যে এখানে হচ্ছে ক্রসিং ওভার প্রক্রিয়াটা দেখানো আছে আর কি। তোমার এই যে এখানে হচ্ছে অংশের বিনিময়টা মূলত ঘটে, সরি এখানে না, এইটাতে ঘটতেছে, ঠিক আছে। এখানে ক্রসিং ওভারটা দেখানো আছে। কি বলছি? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে সেটাকে বলা হয় ক্রসিং ওভার। আশা করি এগুলো একাডেমিক লাইফে তোমরা পড়ছো। এরপর খেয়াল করো ভাই ডিপ্লোটিন। এখানে হচ্ছে আমাদের মূলত যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এখানে বিকর্ষণ শুরু হয়। বাইপ্ল্যান্টের ক্রোমোজোমগুলো আছে না, সেই ক্রোমোজোমগুলোর মধ্যে কি শুরু হয়? বিকর্ষণ শুরু হয়, এবং দুটি কায়াজমার মধ্যবর্তী স্থানে কি হয়? একটা লুপ সৃষ্টি হয়, ঠিক আছে। কি সৃষ্টি হয়? লুপ সৃষ্টি হয়। এর ফলে খেয়াল করো, এরপরে কি হয়? তারা এই কায়াজমার যদি প্রান্তের দিকে সরে যায়, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রান্তিকরণ প্রক্রিয়া। এই দুই বা ততোধিক বাহুর তোমার হচ্ছে আবর্তনের ফলে পাশাপাশি হচ্ছে 90 ডিগ্রি লুপ হবে, এবং যদি একটি মাত্র কায়াজমা থাকে তাহলে হচ্ছে 180 ডিগ্রি কোণ সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে মেটাফেজ 1, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। অ্যানাফেজ 1, জাস্ট অ্যানাফেজ 1 যেটা, এবং যেটা হচ্ছে অ্যানাফেজ সেটাই, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে ওই আগের ঘটনাগুলোই ঘটে, মেটাসেন্টিক, সাবমেটাসেন্টিক, অ্যাক্রোসেন্টিক, টেলোসেন্টিক, এই জিনিসগুলো সৃষ্টি হয়। এরপর হচ্ছে টেলোফেজ 1 হচ্ছে মায়োসিস 1-এর শেষ পর্যায়ে, মায়োসিস 1-এর শেষ পর্যায়ে হচ্ছে কিভাবে? টেলোফেজ। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারকাইনেসিস। আমরা পড়ছি সাইটোকাইনেসিস 1 অথবা হচ্ছে ইন্টারকাইনেসিস, মানে হচ্ছে সাইটোকাইনেসিস 1। এটা তোমরা একটু পড়তে পারো যে মায়োসিস প্রক্রিয়া নিউক্লিয়াসের প্রথম এবং হচ্ছে দ্বিতীয় যে বিভক্তি সেটার অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী যে সময় আছে সেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস, ওকে। আচ্ছা, এরপর দেখো মেটাফেজ 2, আমরা বলছিলাম যে মায়োসিস 2 যেটা হচ্ছে আমাদের কি সামীকরণিক কোষ বিভাজন, আর এটা হচ্ছে কি মেটাফেজ 2, এটা একটু মনে রাখবে, এটা কিন্তু গরমিল করবো না, ঠিক আছে। এই পর্যায়ে শেষ হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, এগুলো লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া মায়োসিসের গুরুত্ব। তোমাদেরকে আমি পড়াইছিলাম যে মাইটোসিসের গুরুত্ব, যে দেবযানী কোটি টাকায় ক্ষতিগ্রস্ত, ওইখানে তোমাদের হেডলাইনগুলো পড়াইছিলাম, ঠিক আছে। যেটা দিয়ে হচ্ছে তোমরা মায়োসিসের যে কি গুরুত্ব বা মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্যটা তোমরা মনে রাখতে পারো। তোমরা যদি ওইটা মনে রাখতে পারো তাহলে হচ্ছে প্রশ্নটা থাকবে এইভাবে, নিচে কোনটি মাইটোসিসের গুরুত্ব নয়, তাহলে ধরো ওইখান থেকে 3টা দিয়ে দিবে, আরেকটা হচ্ছে এইখান থেকে দিয়ে দিবে, মায়োসিস থেকে দিয়ে দিবে। তো তুমি যদি ওই 3টা পারো তাহলে তো হচ্ছে এটা তুমি আইডেন্টিফাই করে বের করতেই পারবা, তাই না। তো তোমরা হয় এইটা পড়ো, না হয় হচ্ছে মাইটোসিসের গুরুত্ব পড়ো, দুইটার একটা পড়ো। যেহেতু আমি ওইটার একটা দিয়ে দিছি শর্টকাট, তোমরা ওইটাও পড়তে পারো বা হচ্ছে এটা পড়তে পারো, ঠিক আছে। আর এইটা যদি একটু বলি, দেখো যেমন এখানে হচ্ছে হেডলাইনগুলো পড়তে হবে, যেমন জনকোষ সৃষ্টি, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা, বৈচিত্র্য সৃষ্টি, অভিব্যক্তি, গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি সৃষ্টি, জনক্রম, ম্যান্ডেলের সূত্র, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রসিং ওভার, এটা আমরা অলরেডি হচ্ছে আমাদের প্যাকাইডিন পর্যায়ে আমরা দেখে আসছি যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয় কি ভাই? ক্রসিং ওভার, ঠিক আছে। আচ্ছা, এই যে মায়োসিস 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে, এটা একটু মনে রাখবা। তাহলে ক্রসিং ওভার কোথায় ঘটে? মায়োসিস 1-এর প্যাকেটিং উপপর্যায়ে হচ্ছে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার কিসের মধ্যে ঘটে? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, ওকে। আচ্ছা, প্রথম ক্রসিং ওভার দেখা যায় কোথায় ভাই? প্রথম ক্রসিং ওভার দেখা যায় ভুট্টা উদ্ভিদে, ওকে। তাহলে প্রথম
ক্রসিং ওভার কোথায় দেখা যায়? ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার দেখা যায়। আর ক্রসিং ওভারটা সর্বপ্রথম দেখেছিলেন কে? বিজ্ঞানী টমাস হান্ট, বা এটার নাম দিয়েছিলেন বা ধারণা দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দিয়েছিলেন কে? বিজ্ঞানী থমাস হান্ট মর্গান। থমাস হান্ট মর্গান হচ্ছে সর্বপ্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। আর এটা প্রথম দেখা যাচ্ছে ভুট্টা উদ্ভিদে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ক্রসিং ওভারের কৌশল জাস্ট এখান থেকে তোমার প্রশ্নটা আসবে কি, যে দুটি ক্রোমাটিড, যে আমাদের দুটো নন সিস্টার ক্রোমাটিড থাকে, ওই স্থানটা যখন ভেঙে যায় তখন কোন এনজাইমের কারণে ভাঙে? এটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েস এনজাইমের কারণে ভাঙে। আর জোড়া লাগে সেটা হচ্ছে কিবা লাইগেজ এনজাইমের কারণে জোড়া লাগে, এটা হচ্ছে লাগবে, ঠিক আছে? তাইলে আমাদের দুটি নন সিস্টার ক্রোমাটিড ভাঙে কেন? এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে হচ্ছে ভেঙে যায়। আর জোড়া লাগে কেন? লাইগেজ এনজাইমের কারণে হচ্ছে জোড়া লেগে যায়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ক্রসিং ওভারের গুরুত্ব, তোমরা চাইলে এটা মনে রাখতে পারো। ক্রসিং ওভারের কারণে সব কিছু নতুন নতুনভাবে সৃষ্টি হয়, যেমন জিনগত পরিবর্তন সাধিত হয়, সব পরিবর্তন অথবা নতুন নতুন কিছু সৃষ্টি হয়, এটা একটু মনে রাখবা। তাহলে ক্রসিং ওভারের কারণে কি হয়? নতুন নতুন পরিবর্তন সাধিত হয় বা নতুন কিছু সৃষ্টি হয়, যেমন জিনগত পরিবর্তন সাধিত হয়। তারপর হচ্ছে তোমার জিনগত পরিবর্তন সাধনের ফলে তোমার বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। দেখো, যদি জিনের পরিবর্তন হয় অবশ্যই বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। আবার কথা হচ্ছে যদি বৈশিষ্ট্যের পরিবর্তন হয় তাহলে কিন্তু সৃষ্টি করে নতুন বৈচিত্র্য আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি ভাই, নতুন প্রকরণ সৃষ্টি হবে। তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখো, জিনের পরিবর্তন হবে তাহলে তো অবশ্যই বৈশিষ্ট্যগত পরিবর্তন আসবে। বৈশিষ্ট্যগত পরিবর্তন আসবে মানে কি? সৃষ্টিকুলের পরিবর্তন আসবে। সৃষ্টিকুলের পরিবর্তন মানে আসবে কি? মানে নতুন কিছু সৃষ্টি হবে। এইভাবে জাস্ট মনে রাখবা, ঠিক আছে? এরপর হচ্ছে অবশ্যই বংশগতিতে পরিবর্তন আসবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এইটার মাধ্যমে আরেকটা জিনিস, সেটা তোমার মনে না থাকতে পারে, সেটা হচ্ছে জিনের অবস্থান নির্ণয় করা যায় এবং জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। তাহলে ক্রসিং ওভারের ফলে কি হয়? জিনের অবস্থান নির্ণয় করা যায় আর হচ্ছে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। আচ্ছা, এই এখানে দেওয়া আছে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য। তোমরা হচ্ছে পার্থক্যের শখটা একটু দেখে নিবা। তবে আশা করি হচ্ছে যে আমরা যা পড়াইছি এর বাইরে এখানে কিছুই নেই। এখানে একটা জিনিস মনে রাখবা, পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে। আচ্ছা, তাহলে এখানে এই প্রশ্নটা একটু পড়বা, এই লাইনটা, পেঁয়াজের মূলে কয়টা ক্রোমোজোম থাকে? 16টা ক্রোমোজোম থাকে। ওকে, এই সারসংক্ষেপ দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা চাইলে লাগলে আর কি, ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের হচ্ছে এরিয়া মার্কিংয়ের হচ্ছে যদি কোষ বিভাজন উপরে যে অধ্যায়টা, এটার হচ্ছে এটাই শেষ ক্লাস।